রাশিয়া ইউক্রেন যুদ্ধের চরম আর একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এলাম। বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আশা করি একটুও না টেনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে কিছু বিষয় গোপন রাখা হচ্ছিল এতদিন পর্যন্ত বা চেপে যাওয়া হচ্ছিল। তার মধ্যে অন্যতম হলো ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ। এবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমেরিকার তরফ থেকে জানানো হয়েছে, পাল্টা আক্রমণে 2.5 মাসে যে পরিমাণে ইউক্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে মূলত এটি বর্ণনাতীত। আর এই ধরনের ক্ষয়ক্ষতি যদি অব্যাহত থাকে তাহলে পাল্টা আক্রমণের মাধ্যমে ইউক্রেনের যে সাফল্য অর্জনের কথা ছিল বা তাদের যে টার্গেট ছিল সেটি তো হবেই না, মূলত ইউক্রেনীয় বাহিনীর মাজা ভেঙে যেতে পারে। তাই ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে আপাতত সম্ভবত গতি ধীর করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষয়ক্ষতিগুলো এড়িয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, যুদ্ধের অন্যতম একটি স্ট্র্যাটেজি হলো আপনি শত্রুর উপরে আক্রমণ করবেন আর শত্রু ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে, নিজের ক্ষয়ক্ষতি যতটা ডিমিশ বা কমিয়ে রাখা যায়। আর এই ব্যাপারটি রাশিয়া যুদ্ধের যে পর্যায়ে শিক্ষা পেয়েছে তার আগে তারা চরম রকমের একটি ধরা খেয়েছে। রাশিয়া যখন ইউক্রেনের অভ্যন্তরে একেবারে পর্যায়ক্রমে ঢুকে যাচ্ছিল প্রত্যেকটা প্রতিরক্ষা ব্যূহকে ভেঙে, তখন তারা কল্পনাও করেনি তাদের জন্য কি অপেক্ষা করছে। তাদের এই ভয়ঙ্কর অপেক্ষাগুলো আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তুরস্কের বায়রাক্তার TB2 ড্রোন, তাদের যুদ্ধ বিমান এবং আমেরিকার জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, অন্যান্য ম্যানপডগুলো মূলত রাশিয়ার যুদ্ধর ট্যাঙ্ক, হাম্বিজান এবং অ্যাটাক হেলিকপ্টারগুলোকে তুলোধনা করে ছাড়ে। একেবারে প্রান্তিক পর্যায়ে গিয়ে অর্থাৎ ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে মোটামুটি তারা একটি কট খেয়ে যায়। পরিবেশগত অবস্থা, বৃষ্টি, কাদা এগুলো আটকে গিয়ে রাশিয়ার বাহিনীগুলো আটকে যায়, এমনভাবে আটকে যায় তারা আর পিছন ফিরে পালাতে পারেনি, সামনেও আগাতে পারেনি। এইভাবে মূলত হাঁস শিকারের মতো বায়রাক্তার TB2 ড্রোনের ক্ষেপণাস্ত্র অর্থাৎ তুরস্কের সহায়তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ দিয়েছে ইউক্রেনের জন্য। তুরস্কের বায়রাক্তার কোম্পানি বা বায়কার মাকিনা কোম্পানি নির্মিত এই বায়রাক্তার TB2 ড্রোন তখন চরম রকমেরভাবে সাহায্য করেছে ইউক্রেনকে। এর পাশাপাশি রকেটসানের নির্মিত যে সকল নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রগুলো ছিল, যেগুলো মূলত বায়রাক্তার TB2 ড্রোন থেকে ছোড়া হয়েছে, সেগুলো ইউক্রেনকে বাঁচাতে চরম আকারের রূপ ধারণ করেছে। তাদের বিধ্বংসী রূপের কারণে সম্ভবত এই পর্যায়ে রাশিয়া চরম আকার ধরা খায় এবং ক্ষয়ক্ষতির শিকার হয়। এরপরে রাশিয়া মূলত পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং তারপরে তারা সিদ্ধান্ত নেয় আগে নিজেদের সৈন্যদের জীবন বাঁচাতে হবে, তারপরে পাল্টা আক্রমণ বা পাল্টা হামলায় যেতে হবে। আর তখন থেকেই যুদ্ধের স্ট্র্যাটেজি ঘুরে যায়, দূর থেকে হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, শক্তিশালী বিমান বাহিনীর হামলা এবং ইরানি বাস পাখি শাহেদ 136 এবং মাহেজের এই সকল আত্মঘাতী ড্রোনের হামলায় মোটামুটি কাঁপিয়ে দেওয়া হয় ইউক্রেনের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এই ধরনের চরম দূরপাল্লার হামলার মাধ্যমে মূলত ইউক্রেন প্রচণ্ড মাত্রায় ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়, অন্য দিক দিয়ে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ হয় যত সামান্য। অর্থাৎ তখন থেকে রাশিয়ার এই স্ট্র্যাটেজিটি যুদ্ধে রাশিয়ার ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সহায়তা করছে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের বিষয় হলো তখন রাশিয়া যেখান থেকে শিক্ষা নিয়েছে ঠিক সেই ভুলটিতে পা দিয়েছে ইউক্রেন। পশ্চিমা বন্ধুদের দেয়া হাজার হাজার কোটি ডলারের জলের বানের মতো সমরাস্ত্রকে তারা রাশিয়া ইউক্রেন সীমান্তের সামনে এগিয়ে দিয়েছে। বন্ধুরা, ইউক্রেনীয় বাহিনী এবং তাদের সমরাস্ত্র যে সকল পশ্চিমা ন্যাটো ভিত্তিক সমরাস্ত্রগুলো ছিল সেগুলোকেও রাশিয়ান বাহিনীর নাস্তায় পরিণত করার জন্য আপনি যখন একেবারে অরক্ষিতভাবে কোনো দেশের, বিশেষ করে রাশিয়ার মতো সেনাবাহিনীর সামনে যাবেন, তখন আপনাকে তারা আপ্যায়ন না করে ছাড়িয়ে দেবে? এটা কি এমন মনে হয় যুদ্ধ কি এতটা সোজা যে আপনি আপনার সমরাস্ত্রের অত্যাধুনিক বহর নিয়ে গেলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাখলেন না, কোনো ম্যানপড রাখলেন না, মধ্যম আকাশ প্রতিরক্ষাও হলো না, একটা হেলিকপ্টার নাই, শুধুমাত্র পদাতিক বাহিনী, ট্যাঙ্ক, এইগুলো নিয়ে আপনি রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে রাশিয়ার জমি অর্থাৎ রাশিয়ার দখলকৃত জমিগুলো উদ্ধার করতে যাবেন? বন্ধুরা, আমার যতটুকু নলেজ, আমার কাছে মনে হয় এটি একেবারে আগুনে ঝাঁপ দেওয়ার সামিল, আত্মহত্যার সামিল এক প্রকার। কারণ হচ্ছে আপনি রাশিয়ার মতো দেশের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিজেকে রক্ষা করার সেলফ ডিফেন্স না নিয়ে যান, তাহলে আপনাকে সে তুলোধনা করে উড়িয়ে দেবে। আর এমনটি ঘটেছে এই 2.5 মাসে। বন্ধুরা, এখানে একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে ইউক্রেন। কি সেই স্ট্র্যাটেজি যেটি চরম আকারে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে?
ইউক্রেনের স্ট্র্যাটেজি ছিল আমরা আমাদের অত্যাধুনিক ট্যাঙ্ক বহর নিয়ে, আমরা আমাদের অত্যাধুনিক এই হাইমার্সের বহর নিয়ে, আমরা অত্যাধুনিক M270 এর বহর নিয়ে দ্রুততার সহিত হামলা করব। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলেও রাশিয়ার যুদ্ধবিমান বা ট্যাঙ্ক এগুলো আসার আগেই আমরা রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাব। আবেগী এই সিদ্ধান্ত কতটা আত্মঘাতী হয়েছে ইউক্রেনের জন্য, তারা যদি আত্মবিশ্লেষণ করতে বসে খুব দ্রুতই তারা এর জবাবটা অলরেডি হয়তো পেয়ে গেছে। কারণ তখন যখন এসেছে 2.5 মাসে যে পরিমাণ সৈন্য মারা গেছে, গত 1 বছরও সেই পরিমাণ সৈন্য ইউক্রেনের মারা যায়নি। কারণ হচ্ছে তারা অগ্রসর হয়ে নিজেদের অস্ত্র, অর্থ, জীবন, প্রশিক্ষিত সৈন্য, নিজেদের সম্ভাবনা সব কিছুই রাশিয়া ইউক্রেন সীমান্তে জলাঞ্জলি দিয়েছে। ভবিষ্যতে এমন সৈন্যবাহিনী হয়তো আর দ্রুততম সময়ের মধ্যে তৈরিও করা যাবে না, অস্ত্রও পাওয়া যাবে না। সুতরাং সামগ্রিক বাস্তবতায় আপনি এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন তাহলে চরম আকার ধারণ করবে ইউক্রেনের ব্যর্থতার বিষয়গুলো। সুতরাং এই ক্ষেত্রে অনেক বড় গলা নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন বলছেন বিজয় শেষ পর্যন্ত আমাদেরই হবে, যতই তোমরা চাপাচাপি করো কোনো কাজ হবে না, কোনো না কোনো সময় এই চাপাচাপির খান্ত তোমাদের দিতেই হবে। এবং এটি চরম বাস্তবতা, এটি চরম সত্য। আর সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন অতি আত্মবিশ্বাসের সাথে উচ্চারণ করেন, তোমরা যে পাল্টা আক্রমণ চালালে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো একটি গুণে দেখো, তারপরে পরবর্তী পাল্টা আক্রমণগুলো চালাইতে আইসো। এরপরে আমরা যখন আবার ধরবো তখনই ধরবো যখন তোমার হাতে কোনো অস্ত্র থাকবে না, শূন্য হাতে তখন তুমি রিক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে, রাশিয়ান বাহিনী তখন পাল্টা আক্রমণ শানাবে, তখন তোমরা এই বক্তব্যগুলো দেবে। বন্ধুরা, কি বক্তব্য দেবে আপনাদের হয়তো শুনতে ইচ্ছা করছে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বিষয়টা মিস্টার ভ্লাদিমির পুতিন অনেক মজা করে বলেছেন, আমরা আপনাদের সেই বিষয়টি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই চরম বাস্তবতায় এখন কি হবে আর কি না হবে সেটি নিয়ে দোদুল্যমান অবস্থায় রয়েছে পুরো বিশ্ব। মিস্টার ভলোদিমির জেলেনস্কির আত্মবিশ্বাসও কিন্তু আকাশ ছোঁয়া। তিনি এই ব্যাপারটি তার সৈন্যদের, জনগণকে এবং পশ্চিমা বন্ধুদের বুঝতে দিতে চান না। তিনি শুধু চান আমাকে অস্ত্র দাও, আমরা দেখো দখল করতেছি। বন্ধুরা, 1.5-2 বছর ধরে অস্ত্র দিল, এখন সর্বোচ্চ পরিমাণ সহায়তার পর ফলাফল হলো এইটা। এখন দেখা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির অনড় মনোভাবের দিক থেকে কে এগিয়ে থাকে। শেষ পর্যন্ত আপনারা বিষয়গুলো জানতে চাইলে আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। বন্ধুরা, এই যুদ্ধের ক্ষেত্রে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান ভাইটাল ভূমিকা পালন করতে পারে, তবে সেক্ষেত্রে রাশিয়ারও তাদের প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। তবে দিন শেষে সীমান্তের যে ব্যাপারগুলো ঘটছে এটি সম্ভবত আরও কয়েক বছর ঘটবে বা কয়েক মাস ঘটতে পারে। সেক্ষেত্রে রাশিয়ান বাহিনী হয়তো ইউক্রেনীয় বাহিনীকে আরও চেপে ধরার জন্য নতুন নতুন অবস্থান দিয়ে আক্রমণ শানাতে পারে। ইউক্রেনীয় বাহিনীও পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র পেয়ে হঠাৎ করে দেখাটা গা ঝাড়া দেবে। যখন তারা অস্ত্র শেষের পথায় যাবে তখন বলবে যে ভাই আর তো নাই, এখন কি করি ভাই। বন্ধুরা, এমনই যুদ্ধের উত্থান পতনের মাধ্যমে সম্ভবত রাশিয়া ইউক্রেনের সম্পর্কটি সামনের দিকে এগিয়ে যাবে। পশ্চিমা বিশ্ব এখানে খেলা দেখবে, সাপ লুডুর খেলা। একবার সাপ উপরে যাবে, একবার সাপ নিচের দিকে আসবে। এভাবে সাপ লুডুর খেলায় জয় শেষ পর্যন্ত তারই হবে যে ধৈর্য নিয়ে যুদ্ধটি ধরে রাখতে পারবে। আর এক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের কোনো তুলনা নাই। জয় না হওয়া পর্যন্ত তিনি যে তার কমিটমেন্ট থেকে এক চুলও নড়বেন না, এটি তার কথাগুলো দেখলেই আমরা বুঝতে পারি এবং ভবিষ্যতে তার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুতরাং এই যুদ্ধের ক্ষেত্রে আপনার বাজি কোন দিকে আশা করি আপনি জানাবেন। আপনার অবস্থান অবশ্যই আপনি বুঝতে পারছেন, আপনার যুক্তি সহকারে অবশ্যই আপনি বুঝতে পারছেন এখানে কি শেষ পর্যন্ত রাশিয়া জয়ী হচ্ছে নাকি শেষ পর্যন্ত ইউক্রেন জয়ী হচ্ছে। আপনাদের চিন্তাধারা যুক্তি সহকারে কমেন্টস বক্সে জানালে আমরা উপকৃত হব এবং নিয়মিতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ হব। বন্ধুরা, ইউক্রেনের ক্ষেত্রে আপাতত মোড় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তার একদিকে বেলারুশ, মোটামুটি 3 দিকে ঘিরে যেয়েছে রাশিয়া। 3 দিকে যদি আমি বলি তার মধ্যে আজব সাগর, কৃষ্ণ সাগর তো রয়েছেই, আর একদিকে পোল্যান্ড রয়েছে। শুধুমাত্র এই পোল্যান্ড দিয়ে ইউক্রেন নিঃশ্বাস ছাড়তে পারবে, এর বাইরে অন্য কোনো জায়গা দিয়ে তার নিঃশ্বাস ছাড়ার কোনো কারণ নাই বা কোনো সুযোগও নাই। তাই চিপা কাকে বলে এবং কত প্রকার মিস্টার ভ্লাদিমির পুতিনের এই যুদ্ধ ব্যবস্থায় ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।